সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। আমাদের আজকের বিষয় লকডাউন শিথিল ও হাসপাতালের প্রস্তুতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন নিউজ কার্টুন থেকে অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল। শ্যামলী থেকে যুক্ত হয়েছেন ডাক্তার ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR, এবং বনানী থেকে সরাসরি যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতেই দেখে নেই প্রধান শিরোনামগুলো। গেল 24 ঘন্টায় রেকর্ড 790 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 11,000। 3 জনের মৃত্যুতে মোট মৃত 186 জন, সুস্থ হয়নি কেউ। সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। প্রতি ওয়াক্তের আগে জীবাণুনাশক দিয়ে করতে হবে পরিষ্কার, কার্পেট বিছানো যাবে না। ক্যান্সার হাসপাতালগুলোতে করোনামুক্ত সনদ ছাড়া মিলছে না চিকিৎসা, ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পরীক্ষাগার চালুর পরামর্শ। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 2,58,000। যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত প্রায় 25,000। আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে বিশেষ ফ্লাইট। এবং ঢাকার 2 সিটিতে নতুন যুক্ত ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম। করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের। দর্শক, শুনছিলেন প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় লকডাউন শিথিল ও হাসপাতালের প্রস্তুতি। আমাদের প্রথম যুদ্ধটা ছিল আসলে করোনার সংক্রমণ এড়ানো, এজন্য আমরা অর্থনীতির চাকা পর্যন্ত অচল করেছিলাম। এবং 26শে মার্চ লকডাউন ঘোষণা করার সময় আমাদের হাসপাতালগুলোর প্রস্তুতি আসলে তেমন একটা ছিল না, কিন্তু পরবর্তীতে আমাদের হাসপাতালগুলো প্রস্তুত হয়েছে। জেলায় জেলায় চিকিৎসার মোটামুটি একটি সুযোগ হয়েছে। এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে বাস্তবতার কারণে, অর্থনীতির চাকা সচল করার কারণে আমরা নতুন করে দেখলাম যে লকডাউন শিথিল করা হয়েছে। আমরা নিশ্চিতভাবে ধারণা করছি যে এই লকডাউন শিথিল করার কারণে সংক্রমণের ঝুঁকি হয়তো বাড়বে, মৃত্যুর সংখ্যাও আসলে বাড়তে পারে। তবে এটিও সত্য যে মানুষের মধ্যে আগের থেকে সচেতনতা অনেক বেশি বেড়েছে। আমি ডাক্তার SM আলমগীরের কাছে জানতে চাইবো, এই বাস্তবতায় আমাদের প্রস্তুতিটা আসলে কি রকম হবে? আমরা নতুন করে ঝুঁকির মধ্যে পড়লাম কিনা? ধন্যবাদ। বাস্তবতা এটা যে আমরা জনস্বাস্থ্যের কথা বলি, আমরা আসলে সেখানে উদ্বিগ্ন, কিন্তু দেশ তো অর্থনীতির স্বাস্থ্যের কথাও চিন্তা করবে, সেটাও একটা ব্যাপার। তবে লকডাউন কথা আমরা যেটা বলি, আসলে বাংলাদেশে আমরা সেই অর্থে লকডাউন পালন করিনি। আমাদের কিছু জেলা এবং উপজেলা লকডাউনে আছে, কিংবা কিছু পাড়া মহল্লা লকডাউনে থাকে, যখন যেসব এলাকায় ক্লাস্টার আকারে কেস পাওয়া যাচ্ছে, রোগী পাওয়া যাচ্ছে। সো কিন্তু বাংলাদেশে আমরা যেটা 26শে মার্চ থেকে যে ছুটি শুরু করেছিলাম এবং 16ই মে পর্যন্ত এখন বাড়ানো হয়েছে, সেখানে আমাদের অনেকেই আমাদেরকে লকডাউন ফেইলিওরের কথা বলে, বা এই আমরা যে বাড়িতে থাকার জন্য পরামর্শ দেই বা অনুনয় বিনয় করি মানুষকে, কিন্তু সেটার একটা বাস্তবতা যে অনেক মানুষ মানছে না, কিন্তু অনেক বেশি মানুষ মানছে, এটাও সত্যি কথা। এবং সেটার জন্য হয়তো আমাদের সংক্রমণ, কমিউনিটি সংক্রমণ সহনীয় পর্যায়ে এখনো আছে। কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে, সেই অবস্থায় যদি বাড়তে শুরু করে, এবং এখন যে এটা 300, 400, 500, 700 হবে, সেটা তো আমরা আমাদের সবগুলো মডেলিং প্রেডিকশনে বলাই আছে। এবং সেটা কিন্তু এই পর্যায়ে যদি এরকম ভাবে মেয়ের মধ্যভাগ পর্যন্ত এরকম বাড়তে থাকে, তাহলে হয়তো সেই সময় আমরা যেটা এপিডেমিওলজি পিকের কথা বলি, সেটা হয়তো একরকম দেখা যেতে পারে। কিন্তু সেটার সাথে অতিরিক্ত ঝুঁকি হিসেবে যুক্ত হয়েছে এখন আসলে যেটা গার্মেন্টস খুলে দেওয়া। আমরা যে প্রথম থেকে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছিল, আমরা 24শে মার্চে যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তখন দেখা গেল যে একবার লোক বাড়ি চলে যাচ্ছে উৎসবের মতো, সেটা একটা ঝুঁকি তৈরি হলো। তারপরে 4-5 তারিখে গার্মেন্টস খুলে দেওয়া হবে এরকম একটা কথা বলে হাজার হাজার শ্রমিক ঢাকায় চলে আসলো, সেটা এক ধরনের ঝুঁকি তৈরি হলো। আবার আরেক ধরনের ঝুঁকি তৈরি হলো যে এই শ্রমিকরা বেতন পাবে কিংবা পাবে না, তাদের আবার বাড়ি যেতে বলা হলো, এবং সেখানেই কিন্তু আমরা আটকে গেলাম। আসলে আমরা বাড়ি গেলাম এবং
বাড়ি চলে গেলাম এবং সেখান থেকেই আমরা সংক্রমণ ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে অনেকে নিয়ে গেলাম। তো এখন যেটা তৈরি হয়েছে, যেমন ধরেন 25-26 তারিখ এপ্রিলের বলা হলো যে মের 2 তারিখ থেকে গার্মেন্টস খুলবে, কিন্তু আমরা দেখলাম যে 26 তারিখ অনেকে গার্মেন্টস খুলে দিয়েছেন। বলা হলো আমাদেরকে যে গার্মেন্টস যেসব এলাকায় অবস্থান করছে, ফ্যাক্টরি গুলোর যেসব অবস্থান, সেখানে চারপাশে যাদের শ্রমিক আছে তারা সেখানে কাজ করবে। আমরা দেখলাম যে সারা দেশ থেকে শ্রমিকরা এসব এলাকায় চলে আসলো এবং এগুলি আমাদের উদ্বিগ্ন করে, আমাদের ঝুঁকি বাড়ায়। এখন যেটা সর্বশেষ যেটা শপিং মল গুলা খুলে দেওয়া বা ঈদ উপলক্ষে খুলে দেওয়া, সেটা ডেফিনেটলি যুক্তিযুক্ত কারণ আছে। আমাদের একটা প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের আসলেই এখন অর্থনৈতিক ভীষণভাবে কষ্ট হচ্ছে। কিন্তু এটা তো সত্যি বাস্তব সত্য যে আমাদের যেই দোকানপাট যেসবের যেগুলির স্ট্রাকচার যেরকম সাইজ বা শেপ, সেখানে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করা। আমি ধন্যবাদ জানাই আজকে বসুন্ধরা কর্তৃপক্ষকে, তারা ডিক্লেয়ার করেছে তারা খুলবে না। তো এরকম নিশ্চয়ই এরকম সচেতন মানুষ নিশ্চয়ই আরো পাওয়া যাবে, যে যেখানে আসলে স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা যাবে না সেগুলি খোলা হবে না। যদি খোলা হয়, যদি আমরা স্বাস্থ্যবিধি না মানতে পারি, এবং সেটা সরকার শুধু একা করলে হবে না, যেটা জনসচেতনতা। আমরা সবাই এই একটা ঈদ আমরা না হয় ঈদের মতো করে না করলাম, আমরা তো পয়লা বৈশাখের মতো করি না এবছর। এবং আমরা যদি জনস্বার্থের ঝুঁকির কথা চিন্তা করি, আমরা যদি আমাদের ব্যক্তিগত ঝুঁকির কথা চিন্তা করি, আমাদের পারিবারিক ঝুঁকির কথা চিন্তা করি, তাহলে হয়তো আমরা এই দলে দলে শপিং কমপ্লেক্স গুলোতে ভিড় জমাবো না যদি খোলেও। এবং যেখানে স্বাস্থ্যবিধি মানা যাবে না সেসব জায়গায় যদি আমাদের দোকান মালিক সমিতি কিংবা অন্যান্য যারা সমিতি আছেন তারা যদি যথাযোগ্য বিচার বিবেচনা করে সেগুলি খোলা রাখা বন্ধ রাখার ডিসিশনটা নেয়, সেটা আমাদের জনস্বার্থের জন্য, আমাদের জন্য যেটা ভালো ফলাফল নিয়ে আসবে। নাহলে কিন্তু আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। আমি আমি আপনার কাছে আসবো। আমি অধ্যাপক ডাক্তার রোবেদ আমিনের কাছে জানতে চাইবো। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু দেখছি যে অনেক মানুষই তাদের মতামত ব্যক্ত করছেন যে তারা শপিং কমপ্লেক্স খুলে দিলেও তারা আসলে যাবেন না, অন্যকে উৎসাহিত করার চেষ্টা করছেন এবং শপিং কমপ্লেক্সগুলোর মালিকরা এক ধরনের উদ্যোগের কথা আপনি ইতিমধ্যে দেখেছেন, গণমাধ্যমে এসেছে, তারা খুলে দিতে চান না। আমাদের সচেতনতা অনেক বেশি বেড়েছে কিনা আসলে কেমন মনে হচ্ছে আসলে এই ধরনের সিদ্ধান্তের দিক থেকে যখন আমরা দেখছি? ধন্যবাদ মুজাহিদ। আমি বলবো, দেখেন, আমরা কিন্তু এই যে প্যান্ডেমিক অথবা এটা তো আমাদের জন্য প্রায় 100 বছরের নতুন জিনিস। এই জন্য আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারছি না। এই যে লকডাউন শব্দ, শাটডাউন শব্দ, এই শব্দগুলো তো আমরা আসলে বুঝি না। তাহলে আপনি যখনই এখান থেকে বেরিয়ে আসার জন্য কতগুলো পদক্ষেপ নেবেন, তখনই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের কনফিউশন গুলো মানুষের মধ্যে থাকবে। কিন্তু একেবারে ধীরে ধীরে হলেও দেখবেন যে মানুষজন আস্তে আস্তে এটার সঙ্গে অ্যাডাপ্টেশন নেবে। আপনি দেখবেন সারা পৃথিবী হয়তো অনেকে অনেক ধরনের পদ্ধতিগুলো ফলো করছে, এগুলোকে ড্রাকোনিয়ান পদ্ধতি বলে আর কি। তার মাধ্যমে ওরা চেষ্টা করে যে কোনো একটা প্যান্ডেমিককে কোনো না কোনো ভাবে কন্টেইনমেন্ট করা যায় কিনা আর কি। তো ঠিক একই রকম ভাবে যে যেখানেই দেখুক না কেন, ওরা সবাই একটা প্রিন্সিপালের উপর বিশ্বাস ছিল সবার, যে সেটা হচ্ছে গিয়ে মানুষের কমিউনিকেশন। আপনি যদি রিস্ক কমিউনিকেশন এবং কমিউনিটিকে সঠিকভাবে পার্টিসিপেট করতে পারেন, তাহলে যে কোনো পদক্ষেপই কিন্তু সাকসেসফুল হবে। তো সেটার একটা রিস্ক কিন্তু আপনারা দেখবেন সুইডেনও নিয়েছিল। ওরা কিন্তু লকডাউনে যায় নাই। ওদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে মানুষের বিশ্বাস, বিলিফ, এবং ট্রাস্ট। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে ওরা কয়েকটা জিনিস ওদেরকে দিয়ে দিয়েছে, যে আপনি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, পার্সোনাল যেসব হাইজিন গুলোর কথা আমরা সবসময় বলে থাকি সেগুলো মেনটেন করবেন, এবং প্রয়োজনে দরকার হলে মাস্ক ইউজ করবেন। কিন্তু বিশ্বাসটা হচ্ছে মূল জায়গাটা আর কি। তো সেটা ওরা করেছে, কিন্তু তার মধ্যেও দেখেন ওরাও কিন্তু সাকসেসফুল না, কিন্তু ওদের প্রায় 2700 পেশেন্ট মারা গেছে। তা আমি বলবো যে আমাদেরও ওই জায়গাটাতে পৌঁছতে হবে। কিছু মানুষ ধীরে ধীরে হচ্ছে কিন্তু, এবং সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে এই যে মার্কেট কমিটির ওনারা যে সিদ্ধান্ত নিলেন, আমি বলবো গভর্নমেন্টের জন্য তো ভেরি ডিফিকাল্ট যে আপনি আপনার ইকোনমিকে দেখবেন, মানুষের জীবন দেখবেন, কোথায় গিয়ে এটা শেষ হবে কোনো কেউ আমরা প্রেডিক্ট করতে পারছি না। সেহেতু সেজন্য যখনই এটা করা হবে, তখনই কিন্তু পদক্ষেপগুলো মানুষের সাথে অনেক ভালো কমিউনিকেশন করে করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম একটা পরামর্শ আর কি। আপনি যদি মানুষকে ইনভলভমেন্ট করতে না পারেন, আপনি যাই করেন না কেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। এই জন্য আমি বলবো যে ধরেন আপনি মার্কেট খুলছেন অথবা যাই খুলছেন, সেখানে যদি মানুষের অ্যাক্টিভ ইনভলভমেন্ট গুলো, তাদের নলেজ এবং তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তারপরে হয়,
তাহলে তো অনেক কিছু সাকসেসফুল হতে পারবে বলে মনে হয়। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের আলোচনা যেহেতু দুটি বিষয়, লকডাউন শিথিল এবং আমাদের হাসপাতালের প্রস্তুতি। আমাদের হাসপাতালের প্রস্তুতির কথা বললেই প্রথমে চলে আসে আমাদের হাসপাতালের প্রস্তুতির ক্ষেত্রে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কথাটা কিন্তু আমরা বারবার শুনে আসছি। যদিও কোভিড নির্দিষ্ট সিংহভাগ হাসপাতালে এই ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারিনি, কিন্তু আমরা যদি নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে চাই, আমরা কিভাবে আসলে এটা নিশ্চিত করতে পারি, আপনার কাছে জানবো। ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছনের দিকে যাচ্ছি। আমার প্রফেশনাল কলিগ এনারা যে বক্তব্য রাখলেন, আলমগীর সাহেব এবং রোবেদ আমিন, কোভিড-19 যে আসছে এবং মহামারীর ঘোষণা হয়েছে, এবং তারপরে আমরা আমাদের দেশেও একটা দুর্যোগপূর্ণ অবস্থার কথা ঘোষণা করেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সুতরাং এই যে আমাদের একটা বিষয় আমরা স্বীকার করে নিয়ে আমাদের একটা কৌশল থাকা উচিত ছিল যে আমরা এখন এইটাকে কন্টেইন করার জন্য, এইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কি কৌশল অবলম্বন করে অগ্রসর হব। তো সেই জায়গাটায় বিভিন্ন দেশ বিভিন্ন কৌশল নিয়েছে। রোবেদ আমিন সাহেব বললেন যে সুইডেনের কথা, তারা একটা হার্ড ইমিউনিটির কথা চিন্তা করে অগ্রসর হয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন, ব্রিটেনও একসময় হার্ড ইমিউনিটির কথা চিন্তা করেছিল, পরে তা লকডাউনে গিয়েছে। লকডাউনটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ লকডাউনটা, এবং এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে লকডাউনটাকেই ডব্লিউএইচও কিন্তু সাজেস্ট করেছে এবং এইটা স্বীকৃত একটা। এখন লকডাউন করতে গেলে এখন আমরা লকডাউনটা লিফট করব। লকডাউনটা লিফট করতে হলেও সেইখানে কিন্তু একটা এক্সিট প্ল্যান থাকে যে কিভাবে আমরা লকডাউনটা উইথড্র করব বা শিথিল করব, ইজ করব, এবং সেইখানেও একটা কৌশল থাকতে হবে যেটা স্লো এবং স্ট্র্যাটেজিক হইতে হবে। এখন কথা হলো আমরা কি করছি সেই জায়গায়। আমি আলমগীর সাহেবের বাস্তবতার কথা অবশ্যই স্বীকার করব, কিন্তু কথা হচ্ছে বাস্তবতাটা কি। বাস্তবতাটা হলো আমাদের 18 কোটি মানুষ বা 17.5 কোটি মানুষকে নিয়ে চিন্তা করে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমাদের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং সরকারের সহযোগিতায় আমরা সংক্রমণটা রোধ করব, আমাদের যাতে দেশের মানুষ জীবন বাঁচাতে পারি। প্রথম উদ্দেশ্য হলো জীবন বাঁচানো। এখন জীবিকার প্রশ্নটাও আসছে। এখন জীবিকার প্রশ্নটা যখন আসে, জীবিকার উপরে নির্ভর করেও জীবন হয়, কিন্তু কথা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিক্যালি, কৌশলটা কি হবে আমাদের, সেখানে প্রায়োরিটি ঠিক করতে হবে। আমাকে জীবিকার প্রাধান্য দিব না জীবনের প্রাধান্য দেব? আমাকে প্রথম জীবন বাঁচাতে হবে, তারপরে আমাকে জীবিকার নিয়েও চিন্তা করতে হবে। এটাই বাস্তবতা। কারণ জীবন না থাকলে জীবিকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, জীবিকার প্রয়োজন আছে জীবন বাঁচাতে, কিন্তু জীবন না থাকলে জীবিকার প্রয়োজন নেই। এইটা যদি মনে করি তাহলে আমাদের প্রায়োরিটি হলো সংক্রমণ রোধ করা এবং জীবন বাঁচানো। এবং এই জায়গায় আপনি যে কথাটা এখন আমাকে জিজ্ঞেস করলেন যে আমাদের প্রস্তুতির কথাটা হাসপাতালের, এবং আমি যখন হাসপাতালের প্রস্তুতির কথা চিন্তা করব তখন আমাকে দেখতে হচ্ছে যে আমাদের সংক্রমণের মাত্রাটা, কার্ভটা বা ডিজিজ কার্ভ যেটা, সেটার আমরা দেখছি ক্রমবর্ধমান, মানে ইট ইজ ইন অ্যাসেন্ডিং বা উপরের দিকে উঠছে, এবং এইটা আমরা এখনো পিকে পৌঁছিনি। এবং পিকে পৌঁছানোর আগে আমরা কিন্তু কিছু প্রেডিক্ট করতে পারবো না, প্রথম কথা আমি যেটা মনে করি আর কি। এবং পিকে পৌঁছানোর পরে আমরা যে প্ল্যাটুতে আসবো, যে থামিয়েছি আমরা, তারপরে আমার স্ট্র্যাটেজি হবে কিভাবে এটা লিফট করব। এবং এই জায়গাটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রস্তুতিটা নির্ভর করবে সংক্রমণের মাত্রার উপরে। আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটা নিব, থামিয়ে দিতে পারলে তখন থেকে আমরা যাতে প্রস্তুত থাকি যে এখন আমরা সংক্রমণ থামিয়েছি, এখন যারা সংক্রমিত হয়েছে তাদেরকে আমরা প্রকৃত যে সেবাটা দেওয়া দরকার সেটা দিতে পারতেছি। এইখানেই হাসপাতালের বা সেবার বিষয়টা এইখানেই আসবে যে আমাদের কোভিড হাসপাতালগুলিতে আমরা সরঞ্জামাদি দিয়ে, জনবল দিয়ে, এবং সেটা প্রশিক্ষিত জনবল হতে হবে। বিশেষ করে নার্সের একটা প্রশিক্ষণের বিশেষ বিষয় আছে, যেখানে আইসিইউ থাকবে, আবার অক্সিজেন সাপ্লাই এবং ইকুইপমেন্টস গুলি থাকবে ইনক্লুডিং ভেন্টিলেটরস। পাশাপাশি আমরা অন্যান্য যে সমস্ত, সাধারণত কোভিড হাসপাতালে যারা আসবেন বেশিরভাগই বয়স্ক লোক, তাদের কোমরবিডিটি থাকবে। সুতরাং আমার এখানে
জনবলগুলিও সেইভাবে থাকতে হবে এবং অক্সিজেন সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে। আমার যদি অক্সিজেন সাপ্লাইয়ের নিরবিচ্ছিন্ন সাপ্লাইটা স্টোরেজ যদি আমার না থাকে, তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে। আমার যতদূর জানা যে আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটটা একটা সুন্দর নতুন হাসপাতাল ছিল, যেখানে সবকিছুই ছিল, ইনক্লুডিং আমাদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই। ওটা আমাদের জন্য একটা আইডিয়াল হসপিটাল এখনো হতে পারে। আমি আমি মনে আমি করি। আপনার কাছে আমি আসবো। আমি ডাক্তার রোবেদ আমিরের কাছে জানতে চাইবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমরা সবসময় জানি সব ধরনের ডিসিপ্লিনের চিকিৎসক আছে, ব্যবস্থা আছে, এটি কোভিড নির্দিষ্ট হাসপাতাল সম্পূর্ণ না হলেও রোগীদেরকে আসলে চিকিৎসা করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য আশার খবর, কিন্তু তারপরেও প্রস্তুতি আসলে কতটুকু আপনার অভিজ্ঞতা জানবো। ধন্যবাদ মুজাহিদ। আমি বলবো দেখেন, আমাদের কিন্তু হাসপাতালটা কোভিড নন কোভিড দুইটাই কিন্তু সার্ভিস দিচ্ছে এখন, এবং এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হাসপাতালগুলোতে এইভাবে করে ফেলতে হবে এখন। তার কারণটা হচ্ছে এই সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। আপনি কিন্তু 11,000 খেয়াল করেছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই 11,000-এর ভিতর অর্ধেক কিন্তু গত 7 থেকে 8 দিনের মধ্যে হয়েছে। তাহলে দেখেন আমরা যে পিকে যাচ্ছি, আমাদের হাসপাতাল কি অলরেডি এক্সস্টেড হয়ে যাবে কিনা, সবচেয়ে বড় অংশ হচ্ছে এটা। আমি বলবো যে দেখেন, একটা হাসপাতাল প্রিপারেশন মানে কি? একটা হাসপাতাল প্রিপারেশন মানে আমাদের কি কোনো হাসপাতাল ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এই মডেল তৈরি করে হাসপাতাল করা হয়েছিল? আই এম অ্যাফ্রেড নট। যে স্যার যে কথাটা বলেছেন মুজাহিদ স্যার অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের নতুন যে হাসপাতালগুলো তৈরি করা হচ্ছে, এর কিছু কিছু মডেলিং আছে আপনার সেই ধরনের, কিন্তু তাও কিন্তু পুরোপুরি নেই। এই যে কোভিড-19 যে রোগ, এই রোগের দেখবেন আমরা যারা ডাক্তার বলছি সবসময় প্রথম থেকে বলছি, এই রোগের চিকিৎসা কিন্তু আসলে সাপোর্টিভ, তাই না? মূলত সাপোর্টটাই হচ্ছে মূল চিকিৎসা। পাশাপাশি কিছু ওষুধপত্র অনেকে বলছে এগুলো সব রিপারপাস, এগুলোর কোনো এখন পর্যন্ত বৈজ্ঞানিক ভিত্তিক প্রমাণ নেই। কিন্তু মানুষ তো আপনি চোখের সামনে মৃত্যু দিতে পারেন না, তাই না? তাই কিছু না কিছু হয়তো দিচ্ছে, কিন্তু মূল জায়গাটা রয়ে যাচ্ছে কিন্তু আপনার কিন্তু সাপোর্ট। এবং সাপোর্টের ভিতরে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিন্তু অক্সিজেন। এখন একটা হাসপাতাল তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তার একটা অক্সিজেন প্ল্যান থাকে। অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি ওই হাসপাতালে আপনি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিতে পারেন অল থ্রু দি হসপিটাল, তাই না? এবং আইপিসি যেন প্রত্যেকটা হাসপাতালে একটা ইনক্রিমেন্টাল পার্ট হয়। তা আমরা যদি সেটা না করে থাকি, এই যে বার্ন ইউনিটটাকে নেওয়া হলো, এটা তো আসলে একটা পরিত্যক্ত ভবনের মতো, কারণ এখানটা চলে গিয়েছেন ওনারা, স্যার যেটা বলে ইনস্টিটিউটে। সুতরাং এটা পরিত্যক্ত ভবনের মধ্যে কিন্তু আমরা এখন ধরেন অত্যন্ত অপ্রস্তুত অবস্থায় অনেকগুলো রোগীকে দিয়ে দিলাম। এবং যখন আপনার উদ্বোধন হচ্ছিল, তখন কিন্তু ওটার আইসিইউতে কোনো ভেন্টিলেটর ছিল না, 9টা ভেন্টিলেটর নষ্ট, মানে ছিলই না, একটা ভেন্টিলেটর ছিল সেটাও নষ্ট। তো তড়িঘড়ি করে কিছু ভেন্টিলেটর ওখানে লাগানো হয়েছে। আমি বলবো যে ভেন্টিলেটরে যারা যাচ্ছেন তাদের তো আসলে আউটকাম বেশি ভালো হচ্ছে না। সেটা সারা পৃথিবীতে তো প্রমাণ সিদ্ধ। আপনার আমেরিকায় তো 89% হয়ে গেছে। সেজন্য অনেক পরিমাণ ভেন্টিলেটর দিয়ে যে আমরা আমাদের রোগীদের অনেক ভালো আউটকাম দিতে পারবো সেটা কিন্তু না। কিন্তু কিন্তু শেখ যেসব হাসিনা প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে যে সিদ্ধান্তটি আসলে সবশেষ পরিবর্তন হয়েছে, সেটি যদি হতো তাহলে আপনাদের জন্য রোগীর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হতো কিনা? আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু দুই ধরনের কোভিড নন কোভিড দুই ধরনের রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছে, এটি ঝুঁকি আসলে বাড়াচ্ছে কিনা? ঝুঁকি সবসময় থাকবে। আমি বলবো যে স্যার যেটা বলেছেন আমি টোটালি এগ্রি করি। যদি আমরা ইনস্টিটিউটটা পেতাম অনেক ভালো হতো, কারণ ওখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। আমি সবার জন্য একটু সুবিধার্থে একটু একটা জিনিস বলি আর কি। যেমন ধরেন, শুধু অক্সিজেন সাপ্লাই থাকলেই হচ্ছে না সেন্ট্রাল, কতগুলো জিনিস আপনার কোভিড-19 পেশেন্টের নিউমোনিয়া ম্যানেজমেন্টে লাগে। একটা হচ্ছে আপনি নেজাল ক্যানুলা দিয়ে যে অক্সিজেন দিচ্ছেন, এটা একটা পর্যায় পর্যন্ত দিতে পারবেন, ধরেন 1 থেকে 6 লিটার পর্যন্ত। তারপরে যদি আপনি দিতে চান আপনার মাস্ক লাগবে। হয়তো আপনি সিম্পল মাস্ক দিয়ে আপনি অ্যারাউন্ড 10 লিটার দিতে পারবেন, তার বেশি পারবেন না কিন্তু। এরপরে কিন্তু আপনাকে কিছু স্পেসিফিক মাস্ক দিতে হবে। একটা মাস্কের নাম বলা হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। এটা দিয়ে কিন্তু আপনি আরো 15 লিটার পর্যন্ত দিতে পারবেন। যদি সেটাও সাকসেসফুল হয়, আপনি অনেক বেশি পরিমাণ অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে পারবেন। কতগুলো মাস্ক আছে, এগুলো হলো রিব্রেদার মাস্ক। যদি রিব্রেদারও কাজ না হয়, তখন নন রিব্রেদার কতগুলো রিজার্ভার মাস্ক আছে। তাহলে আমাদের কাছে কি এই সব মাস্ক গুলো অ্যাভেলেবল আছে কিনা কোনো হাসপাতালে? যদি না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ওই 1 থেকে 6 লিটারে রয়ে গেলেন কিন্তু। তাহলে এই একটা পার্সেন্টেজ পেশেন্ট ছাড়া একটা লার্জ পার্সেন্টেজ পেশেন্টকে আসলে অক্সিজেন দেওয়া না দেওয়া প্রায় সমান। এবং তার পরবর্তী সময়েও যদি কোনো সময় দিতে হয়, তখন এটাকে বলা হাই ফ্লো নেজাল ক্যানুলা। তার মানে অক্সিজেনটা তো একটা ল্যামিনার ফ্লোতে যায়। আপনি যদি অনেক বেশি ক্যানুলা দিয়ে দেন, এটা অনেক বেশি পরিমাণ হবে কি টার্বুলেন্সি হবে। টার্বুলেন্সি হলে অনেক অ্যারোজল জেনারেট হবে, তাহলে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার বেশি এফেক্টেড হয়ে যাবে। তাহলে ওই ধরনের নেজাল ক্যানুলা আমরা পাচ্ছি কিনা? এটা দাম আছে 4 লাখ 5 লাখ টাকা, কিন্তু এটা তো আসলে কোনো টাকাই না, বুঝছেন না? একটা হাসপাতাল ক্রিয়েট করার জন্য ইটস নট এ মানি এট অল।
এই জন্য আমার স্যার যেটা বলেছেন আমি কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের ওই ইনস্টিটিউটটা নিয়ে এই যদি জিনিসগুলো আমরা নিতে পারতাম, এগুলো যদি দিয়ে দিতে পারতাম, এবং পরবর্তী সময়ে নন ইনভেসিভ ভেন্টিলেশন বলে আর কি, যেখানে সিপ্যাপ বাইপ্যাপ এগুলোর জন্য খুব স্পেশালি একটা নেগেটিভ প্রেশার রুম লাগে, এগুলো থাকলে কিন্তু অনেক বেশি ভরিমাণ সার্ভিস ভালো হেলথ কেয়ার ওয়ার্কাররা দিতে পারতো। আর একটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কাররা তো সবসময় রিস্কে থাকবে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট নেগেটিভ প্রেশার রুম ক্রিয়েট করতে না পারেন, তাই না? কারণ এগুলো সবগুলো অ্যারোজল অনেক বেশি পরিমাণ জেনারেট করছে। তাহলে ওই জায়গাটা থেকেই থাকবে যে ট্রেনিং, আমাদের আইসিইউ নার্স, আইসিইউর অন্যান্য যারা আছেন এবং হেলথ কেয়ার ওয়ার্কার সঙ্গে ক্লিনার যারা আছেন তারা সবাই এটা টিম ওয়ার্ক। এই টিমটাকে যদি আপনি খুব ভালো মতো জেনারেট করতে পারেন তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিভ অক্সিজেনটাকে সঠিকভাবে দিতে পারবেন। আচ্ছা, আমি আমরা এই আসবো আপনার কাছে। জায়গাটাতেও আমি এখন ডাক্তার পর্যন্ত কাজ করছি। আলমগীরের কাছে জানতে চাইবো যে যখন অক্সিজেনের কথাটি আসলে ঘুরে ফিরে আসছে, যদিও আমরা চাইলেই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই হাসপাতালগুলোতে আসলে নিশ্চিত করতে পারছি না, এই অবস্থায় আমরা শুনলাম যে স্বাস্থ্য অধিদপ্তরে যে একটু বাজেটে ভেন্টিলেটর কেনার এক ধরনের অনুমতি পাওয়া গেছে অথবা অর্ডারটি পাস হয়েছে। যদিও ব্লুমবার্গের গবেষণা, আন্তর্জাতিক গবেষণা বলছে যে 88% পর্যন্ত ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার পরে আসলে আমেরিকাতে বাঁচানো যায়নি, বাংলাদেশের অবস্থা হয়তো আরেকটু খারাপ হবে। সেক্ষেত্রে এই অবস্থায় ভেন্টিলেটর কেনাটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? না, এটা যে যুক্তিযুক্ত না, আমরা তো বাঁচানোর চেষ্টা তো আমরা করব, এটা তো সত্যি কথা। কিন্তু এটা এক ধরনের প্রস্তুতি হয় দেশের হাসপাতালগুলোর জন্য, মানে প্রস্তুতিও তো তৈরি হয়। আলটিমেটলি বাস্তবতাতে এবার দেখা গেল যে আমাদের আসলে ভেন্টিলেটর অলমোস্ট নাই দেশে, তাই তো? সো সে এক ধরনের প্রস্তুতি হবে। কিন্তু প্রফেসর রোবেদ আমিন বা স্যার যেটা বললেন যে আমাদের যদি অনেকগুলো সেন্ট্রাল অক্সিজেন হাসপাতাল থাকতো, আমাদের তো ভেন্টিলেটর নিয়ে আউটকাম সারা পৃথিবীতেই খুব বেশি ভালো না। এবং আমরা যদি অক্সিজেন সাপ্লাইটা সেন্ট্রাল হাসপাতাল, কিন্তু আনফরচুনেটলি আমরা হসপিটাল যেগুলি ডিজাইন করেছি এতদিন, নতুন হসপিটাল ছাড়া দুই একটা, যেমন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, আমাদের কিন্তু অধিকাংশ হাসপাতালে কোনো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমই নাই। এখন এগুলি আমাদের নতুন করে চিন্তা করতে হবে। এরকম বিপদে তো সারা পৃথিবীর আসলে কেউ কখনো পড়েনি। আর বাংলাদেশ তো হলো যে এরকম মহামারীর সময় সবার প্রস্তুতিতেই এখন সারা পৃথিবীর সকলেই অপ্রস্তুত অবস্থায় শুরু করেছে। এবং এই সময় যদি অক্সিজেনের মজুদ বাড়ানো কিংবা সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা বেশি, মানে নেওয়াটা বেশি যুক্তিযুক্ত ছিল কিনা, আমি এই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে ভেন্টিলেটর যেরকম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অক্সিজেনের জন্য চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশে যতগুলো প্ল্যান্ট আছে সবগুলোতেই মানে আসলে সরকার সবই কিনে নেওয়ার চেষ্টা করছে আসলে এখন এই সময়টা। এবং তারপরেও মানে আসলে কোনো প্রস্তুতি তো শেষ হয় না। এবং এই সময়, এরকম বিপদের সময় সর্বোচ্চ যেটা চেষ্টা করা দরকার সেটাই সবাই চেষ্টা করবে, সেটাই তো আমরা সবাই আশা করি। এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিব। ভেন্টিলেটরে 88% গেলে আর ফিরে না, কিন্তু 12% তো ফিরে। তো সেটা তাদের জন্য তো আমাদের চেষ্টা করতে হবে। সো ওভারঅল আসলে এখানে একটা প্রস্তুতিতে, আপনি জানেন যে প্রথমে মহামারীর জন্য কোনো দেশেই, এইরকম একটা মহামারীর জন্য কোনো পৃথিবীর কোনো দেশে প্রস্তুত ছিল না। বাংলাদেশের আমাদের আর্থসামাজিক অবস্থায় সবকিছু মিলিয়ে আমরাও সেরকম প্রস্তুত ছিলাম না। কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, এবং এটা তো একটা সারা পৃথিবীর জন্য শিক্ষা হচ্ছে, এবং একদমই নতুন ধরনের শিক্ষা আসলে। এবং রোবেদ যেটা বললো যে এরপরে তো সারা পৃথিবী আসলে বদলেই গেছে, এবং এই প্যান্ডেমিকের পরে আসলে সারা পৃথিবী তো বদলেই যাবে। সো নতুন পৃথিবীতে এই নিউ নরমাল কিভাবে আমরা অ্যাডাপ্ট করব, সেটা আসলে এখন চিন্তা করে এসেই আমরা যতই বলি, যত ট্রিটমেন্টের কথা বলি, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলি, ব্যক্তিগত সচেতনতার কথা বলি, সবগুলাকে অ্যাডাপ্টেশন নিয়েই আমাদের আসলে এই মোকাবেলা সবাইকে একসাথেই করতে হবে আসলে। আচ্ছা, ধন্যবাদ। আমি মোজাহিরুল হক স্যারের কাছে আসলে জানতে চাইবো যে রাজধানীর কথা আমরা আসলে সবসময় বলি, কিন্তু আমরা বিভিন্ন বিভাগে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মাত্র 82টি, খুলনায় আবার আছে অনেক বেশি, 706টি। যেহেতু সারা দেশে আসলে আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে কিংবা বাড়ছে, সেক্ষেত্রে বিভাগ ওয়ারি আসলে পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী কোথায় কম, সেই জায়গায় অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টি এখন নজরদারির প্রয়োজন আছে কিনা, স্যার কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। জীবনের মূল্যটাকে আমাদেরকে সবচেয়ে উপরে স্থান দিতে হবে। রোবেদ আমিন সাহেব খুব সুন্দর করে বলেছেন কিন্তু যে কি কি জিনিস প্রয়োজন আমাদের রোগীকে বাঁচানো, বিশেষ করে কোভিড-19 এর
যারা একটু বেশি জীবনের ঝুঁকিতে পড়বেন তাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে বলেছেন। যেমন ভেন্টিলেটরের কথাও বলেছেন উনি। ভেন্টিলেটর তো আমরা জানি দু রকমের আছে, ইনভেসিভ এবং নন ইনভেসিভ ভেন্টিলেটরও আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকের জীবনের মূল্য কিন্তু সমান। আমরা একটা লোককেও যদি বাঁচাতে পারি আমাদেরকে চেষ্টা করতে হয় ডাক্তারদেরকে। সুতরাং আলমগীর সাহেব ঠিকই বলেছেন। এখন কথাটা হচ্ছে প্রস্তুতির বিষয়টা। আমাকে যদি সেই জায়গায় আসতে হয়, সবচেয়ে বেশি সময় যদি কোনো দেশ প্রস্তুতির জন্য পেয়ে থাকে সেটা বাংলাদেশ। আমরা ডিসেম্বরের 31 তারিখের পর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, আজকে এটা কিন্তু পঞ্চম মাস আমাদের জন্য। এই পঞ্চম মাসের এসে আমরা বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, সেইখানে পিসিআর এখনো বসেনি এবং তারা টেস্ট করার মতো তারা এখনো প্রস্তুত হয় নাই। এইটা কিন্তু গ্রহণযোগ্য না। আমাদের কথা হলো এটা তো একটা বিশ্ববিদ্যালয়, সেইখানে এই 4 মাসের ভিতরে চিটাগংয়ের 2 কোটির উপরে লোক, তাদের জন্য আমরা মাত্র 200-250 টেস্ট করছি এবং সেখানে চিটাগং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় একটা, সেইখানে আমরা পিসিআর মেশিন বসাতে পারবো না, টেস্ট করতে পারবো না এখনো। এই ধরনের জিনিসগুলি আমরা কিন্তু জনগণ কিন্তু এক্সপেক্ট করে না। জনগণ যেটা এক্সপেক্ট করে যে সরকার তারা গুরুত্ব বুঝছে যে কোভিড-19 আমাদের ঝুঁকিটা বুঝছে এবং ঝুঁকি বুঝে তারা প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুতিটা কিন্তু অ্যাগ্রেসিভ হচ্ছে, আক্রমণাত্মক একটা প্রস্তুতি দরকার আমাদের। সময় তো পেয়েছি, আমরা সবচেয়ে বেশি সময় পেয়েছি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে, কিন্তু আমরা এখনো, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমরা এখনো পর্যন্ত কোভিড হাসপাতাল, নন কোভিড হাসপাতাল এবং নন কোভিড হাসপাতালগুলি প্রস্তুতি, বিশেষ করে আমার আউটপেশেন্ট ডিপার্টমেন্ট এবং আমি বলবো যে ইমার্জেন্সি, এইটা কিন্তু মোটামুটি কোভিড এর হাসপাতালের মতোই প্রস্তুতি এই জায়গা দুটোতে থাকতে হবে, প্রস্তুতি এবং তাদের ডাক্তারদের এবং সেই এলাকার সুরক্ষা। এইটা বলে আমি যে আপনার প্রশ্নটাতে আসছি যে বাংলাদেশের এখন কি করা উচিত। আপনি যেইভাবে সংখ্যা দেখালেন যে কোথায় বেশি, আমরা কতগুলো 3টা ডিস্ট্রিক্ট কিন্তু হটস্পট ছিল, গাজীপুর, 3টা স্থান, গাজীপুর এবং আমাদের ঢাকা তার শহর এবং আজকে এই যে আমাদের পাশে নারায়ণগঞ্জ। আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যেটা করে যে আপনার সব জায়গার স্ট্র্যাটেজি কিন্তু এক হবে না। আমরা মাত্র 12টা জেলায় কিন্তু কোভিড আক্রান্ত ছিল আর 52টা জেলায় কিন্তু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারতো, কিন্তু আমরা সেগুলিও ছুটি ঘোষণা করার ফলে সেখানের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা শুধু বন্ধ করে রেখেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিও বন্ধ করে রেখেছি, অথচ ওখানে কোনো সংক্রমণ ছিল না। আর আমাদের অ্যাটাক করা কোন জায়গায় ছিল, আক্রমণ করা কোথায় উচিত ছিল? আমাদের আক্রমণ করা উচিত ছিল ঢাকায়, আমাদের আক্রমণ করা উচিত ছিল গাজীপুর, আমাদের আক্রমণ করা উচিত ছিল আমাদের নারায়ণগঞ্জ। আমরা এই জায়গাগুলিকে একটা রেড জোন ডিক্লেয়ার করে এইখানে কিন্তু আমরা সর্বাত্মক একটা আক্রমণ চালাতে পারতাম কোভিড এর উপরে এবং লোকদেরকে কন্টেইন করতে পারতাম, এই জায়গায় এখান থেকে যেতে না দিতে পারতাম। সেই জায়গায় আমরা যে আজকে যে 64টা জেলায় পুরো সংক্রমিত হলো, এইটার দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে, কারণ এই কৌশলটা তো আমরা ঠিক মতো করি নাই। এখনো যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের 10 জনের কম যে জেলাগুলিতে আছে সেইগুলিকে এখনো কিন্তু গ্রিন জোন ডিক্লেয়ার করে সেই জায়গায় যেই উপজেলা বা ইউনিয়ন বা ওয়ার্ডে এগুলি আছে সেখানেই কন্টেইন করতে হবে, ওখান থেকে সরাতে দেয়া যাবে না। পাশাপাশি যেই জেলাগুলিতে 110-এর উপরে 100 পর্যন্ত আছে তাদেরকে আমরা একটা ইয়েলো জোন ডিক্লেয়ার করতে পারি এবং বাকি যে 100-র উপরে যে জেলায় সংক্রমিত হয়েছে সেগুলিকে রেড জোন ডিক্লেয়ার দিয়ে আমাদেরকে এটা কন্টেইন করার জন্য এখনো সর্বাত্মক চেষ্টা করতে হবে। সেইখানে যদি আমাদের লকডাউনের বিষয়টা আনতে হয় তাহলে সেই লকডাউন কেন, কারফিউ আনতে হবে। শ্রীলঙ্কা তো কারফিউই দিয়েছে, অসুবিধা কোথায়? আমাদেরকে তো লোকজনকে সংক্রমণ থেকে বাঁচাতে হবে, মৃত্যু থেকে বাঁচাতে হবে। আমি আপনার কাছে আসবো, আমি ডাক্তার রোবেদ আমিনের কাছে জানতে চাইবো যে আমাদের অর্থ যতটুকু বরাদ্দ হচ্ছে আমাদের প্রস্তুতির জন্য সেটি কোন দিকে আসলে জোর দেওয়া উচিত এবং একই সাথে যতটুকু সিলিন্ডার আমাদের হাতে এখনো আছে সারা বাংলাদেশে সেটি সচল আছে কিনা, সেটির আনুষঙ্গিক যে বা সরঞ্জাম যেটি প্রয়োজন সেটি আসলে আমাদের হাতে পর্যাপ্ত আছে কিনা সেটি বলবেন ডাক্তার রোবেদ আমিন।
মুজাহিদ ধন্যবাদ। আমি বলবো কি মুজাহিদ, একটা ভালো প্ল্যানিং কিন্তু ছিল যে 1400 কোটি টাকার, আপনি যেটা বলেছেন জি। এটা আসলে শুধুমাত্র ভেন্টিলেটরের জন্য না, কিন্তু এটা কিন্তু আমি দেখেছি ওদের প্ল্যানিং এর ভিতর একটা পার্ট ছিল আসলে কিছু ভেন্টিলেটর কিনা, কিন্তু ওনারা সামগ্রিকভাবে এটাকে মিটিগেশন করার জন্য কিছু কন্টেইনমেন্টের জন্য প্ল্যানিং নিয়েছেন। সেখানে কিন্তু অনেক কিছু অংশ আছে, কিন্তু হসপিটাল প্রিপেয়ারনেস, হসপিটালে অক্সিজেন সাপ্লাই, ট্রেনিং, আমাদের যেসব পিপিই সবকিছু কিন্তু ইনক্লুডেড। সুতরাং 1400 কোটি টাকা শুধুমাত্র ভেন্টিলেটরের জন্য এটা আসলে সঠিক ইনফরমেশন না। এটা কিন্তু আমাদের পেপারস গুলো অথবা মিডিয়া গুলো এইভাবে দিয়েছে। আমি বলবো যেটা সবাইকে সঠিক জিনিসটা জানতে হবে কিন্তু। কেমন? এখন আমি আপনাকে বলি একটা ইস্যু, একটা হচ্ছে আমাদের কিন্তু 64টা জেলায় ছড়িয়ে গেছে। স্যার যেটা বলেছেন আর কি, যে কন্টেইনমেন্ট এবং মিটিগেশন দুইটা কিন্তু আমাদেরকে একসঙ্গে দিতে হচ্ছে, কারণ আমাদের কিন্তু ট্রান্সমিশন আসলে অনেক বেশি। আমাদের টেস্টিং এর সংখ্যা এত বেশি না, কিন্তু আমরা যদি প্রতিদিনে 1 লক্ষর মতো টেস্ট করতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে সারা দেশের পিকচারটা কেমন। আমি বলবো যে দেখেন, উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে যেগুলো 50 শয্যা বিশিষ্ট, সেখানেও তো রোগীগুলো আসছে, আমাদের ডাক্তাররা তো ওখানে কাজ করেন, আমরা প্রতিনিয়ত কথা হয়। তো ওনারা তো যেসব রোগীগুলো দেখছেন সেগুলো সবগুলাই কিন্তু এখনকার সময়ে মৃদু যেসব রোগী অথবা মডারেট। তো আমরা বলছি ক্লিনিক্যাল কেস, ডেফিনেশন অফ মাইল্ড মডারেট, এগুলো তো ওনারা ওখানে থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। এখন যারা ভর্তি হবেন ওখানে তাদের তো অক্সিজেন লাগবে, তাই না? আপনি যে সিলিন্ডারের কথা বলেছেন, সিলিন্ডার তো কি মাঝারি মাপের সিলিন্ডার নিবেন নাকি লার্জ মাপের সিলিন্ডার নিবেন? এই রোগীগুলোর আমরা প্রথম থেকেই বলছি দেখেন অনেক অক্সিজেন লাগে। আপনি যদি কাউকে একদম টানা 4 থেকে 6 ঘন্টা 6 লিটার পার মিনিট করে অক্সিজেন দেন, 4 থেকে 6 ঘন্টা পরে মাঝারি লাংয়ের সিলিন্ডারটা কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আপনি আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে কয়টা সিলিন্ডার রেখেছেন? আপনি 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য যদি 10টা পেশেন্টও থেকে থাকে, তাহলে 10টা পেশেন্টের জন্য আপনার এই সিলিন্ডারের প্রস্তুতি আছে কিনা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আর কি। আরেকটা হচ্ছে, এই যে আপনি সিলিন্ডারটাকে কিনে রাখছেন, সেটা তো আপনাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে, তাই না? যে আমার এই সময়টাতে এই পরিমাণ সিলিন্ডার লাগতে পারে, লার্জ হোক শর্ট হোক, যাতে নিরবিচ্ছিন্ন সাপ্লাইটা আমরা দিতে পারি। কারণ মোজাফফর স্যার যেটা বলেছেন, দেখেন প্রতিটা মানুষের জীবন গুরুত্বপূর্ণ। আপনি যদি 2টা ঘন্টা একটা মানুষকে যদি ঠিক মতো সাপ্লাই না দেন, ওর মর্টালিটি বেড়ে যাবে, ও ক্রিটিক্যালি চলে যাবে কিন্তু। আর ক্রিটিক্যালি গেলে ভেন্টিলেটরে যাচ্ছে রোগীগুলো, কিন্তু ফেরত আসছে না, কিন্তু কোথাও আসছে না কিন্তু সারা পৃথিবী। তাহলে সুযোগটা হচ্ছে আর্লি, যেখানে আপনি মাইল্ড মডারেট কেসগুলোকে বিশেষ করে যদি আমরা ভালো মতো অক্সিজেন দিতে পারি, সেই এই প্ল্যানিংটা তো আপনার আগে থেকে নিতে হবে, তাই না? আপনি যদি আজকে থেকে 3 মাস আগে প্ল্যান করে ফেলতে পারতেন যে ঠিক আছে কোথায় কোন জায়গায় কতটুকু কয়টা সিলিন্ডার কি পরিমাণ সাপ্লাই, দ্যাট ইজ কল অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং। সেকেন্ড ইস্যু হচ্ছে, আপনি যখন এই প্ল্যানিং গুলো করবেন তখন দেখতে হবে যে আপনার ব্যাকআপ কিছু আছে কিনা। যদি দিতে না পারেন, যদি সিলিন্ডার গুলো ঠিক মতো না হয়, মানসম্মত না হয়, আপনি অক্সিজেন কনসেন্ট্রেটও নিয়ে নিতে পারেন। গভর্নমেন্ট ক্যান পারচেজ দিস, এটা অল্টারনেটিভ কিন্তু। এটা দিয়েও কিন্তু অনেকে কিন্তু অনেক ভাবেই আমি বলবো যে অক্সিজেন সাপ্লাই দিতে পারছে ছোটখাটো হাসপাতাল সেটিং এ। এটা অনেক বড় মেশিন না কিন্তু। তাহলে দেখেন আমাদের যারা প্ল্যানিং এ আছেন তারা যদি এই অক্সিজেন কনসেন্ট্রেটর, এই সিলিন্ডার লিন্ডের সঙ্গে সাপ্লাই জন্য তাদের সঙ্গে কথা বলা, একটা প্ল্যানিং করে সারা বাংলাদেশে কি পরিমাণ লাগবে হিসেব করা, প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ারে কোথাও প্ল্যান করা এবং ডিস্ট্রিবিউট করা, এই জিনিসগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু সমস্যা চলতেই থাকবে বলে মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার আলমগীরের কাছে একটি বিষয় জানতে চাইবো যে আজকে যেমন আমরা দেখলাম যে কেউই সুস্থ হয়নি, আবার একদিন দেখছি 1400 সুস্থ হয়েছে, আবার অন্যদিন দেখছি 68, একজন দেখছি 1000-এর বেশি। এই পার্থক্যটা আসলে এত বেশি কেন হচ্ছে, আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। আজকে সুস্থ হয়নি আসলে এটা ম্যাডাম যখন প্রেস কনফারেন্সে বলেছে আসলে এটা মিস গেছে। আপনারা প্রেস রিলিজে দেখবেন আজকে 300+ সুস্থ হয়েছে। আচ্ছা। সো এটা আসলে ইন্টারপ্রিটেশনটা ঠিক না। আর সুস্থতার যদি আপনি যদি যেই ক্রাইটেরিয়া আছে, 2টা পিসিআর নেগেটিভ হলে সুস্থ ডিক্লেয়ার করা, আমরা প্রথম দিকে যেটা করছিলাম সেটা করলে আসলে সারা পৃথিবীতে যে দেশে এই প্রটোকলটা ফলো করে সে দেশে সুস্থতার এইভাবেই হয়। কারণ সুস্থ হতে সময় লাগে, এটা প্রফেসর রোবেদ আমার চেয়ে ভালো বলবে। কিন্তু 10, 12, 14 দিন পর্যন্ত, ইভেন আমরা প্রথম দিকে যেহেতু মৃদু সংক্রমণ গুলো হাসপাতালে রেখেছি, যেহেতু কমিউনিটিতে ট্রান্সমিশন, তারা বাড়িতে থাকলে যেন ট্রান্সমিশন না হয় সেজন্য। এবং এই জন্য যেহেতু আমরা হাসপাতালে গেলে আমরা 2টা পিসিআর নেগেটিভ না হলে যেহেতু সুস্থ বলছি না, সেটা 14 দিন 15 দিন লেগে যায়। এই জন্যই সুস্থতার হার কম। আপনি দেখেন গ্রেট ব্রিটেনে 400 কতজন, অ্যাবাউট 400 এই পর্যন্ত সুস্থ, বিকজ তারা প্রটোকলটা মানছে। আবার ইউএসএ তে দেখেন তারা কিন্তু 2টা নেগেটিভ পিসিআর এর জন্য অপেক্ষা করছে না, সো সেখানে সুস্থতার হার বেশি। এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। আমাদের এখনো 80% বেশি রোগী মাইল্ড কেস এবং বাড়িতে রেখে ট্রিটমেন্ট পাচ্ছে।
এবং এটাই হবে বাস্তবতা, সারা দেশে এটাই হবে বাস্তবতা। রোবেদরা ক্লিনিক্যালি আরো ভালো বলবে, কিন্তু এটাই হলো আমাদের বাস্তবতা যে 80% বেশি রোগী বাসায় থাকতে হবে। এই 20% যে হবে তাদেরকে যে হসপিটাল ফ্যাসিলিটিস দিতে হবে, সেটাই তো আসলে আমাদের দেশের মতো দেশের পুরা লাকিলি যেটা একসাথে অনেক লোকের হচ্ছে না, যে অনেক লোকের ভেঙে ভেঙে হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। সবাই যদি একসাথে নিউ ইয়র্কের মতো যদি সবাই একসাথে অসুস্থ হতো, তাহলে নিউ ইয়র্কে বাড়িতে বাড়িতে বলে দেওয়া হচ্ছে আপনি যদি তীব্র শ্বাসকষ্ট না হয় তাহলে আপনি হাসপাতালে আসবেন না, আপনার পরীক্ষার প্রয়োজন নাই, হাসপাতালে আসার প্রয়োজন নাই। আমাদের সেই রকম ভাবে না হলেও দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে বলে আমরা এখনো হাসপাতালের কথা বলতে পারছি, কিন্তু একটা সময় এরকম তো হতে পারে যে আমরা এরকম পিকে চলে গেলাম যে হাসপাতালে আসলে আর জায়গা দেওয়া যায় না। কিন্তু লাকিলি এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ রোগী, সেই পরিমাণ রোগীর যাদের হসপিটালাইজেশন দরকার তাদেরকে এখনো আমরা হাসপাতালে অন্তত জায়গা দিতে পারছি। এবং এটা সংক্রমণ যদি অনেক বেড়ে যায় তখন কিন্তু পুরা হেলথ সিস্টেম কর্ণাসুরের দেশেই চ্যালেঞ্জে চলে আসবে। এবং সেই জন্যই আসলে সবকিছুতেই আমরা যেটা বলি সহনীয় মাত্রায় সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন রাখাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আমাদের হাসপাতালের উপর যে প্রেশার আসবে সেটা সামলানোর আসলে পৃথিবীর কোনো দেশ পারে নাই। আমি এদেশে বসে কেন বলবো যে এটা আমরা পারবো? এটা আমাদের আমাদের সামর্থ্যের বাইরে, পৃথিবীর কোনো দেশের সামর্থ্যের আচ্ছা, আমি ভিতরেই ছিল আমি না। আমি আসবো। আমি ডাক্তার মোজারুল হকের কাছে আসলে জানতে চাইবো যে আমরা সবসময় আসলে ঘুরে ফিরে কোভিড হাসপাতালের কথা বলছি, কিন্তু নন কোভিড হাসপাতালের যে জরুরি বিভাগটি রয়েছে, আমাদের লক্ষণ উপসর্গ নিয়ে অসংখ্য রোগী আসলে সেখানে ছুটছেন। সেক্ষেত্রে সেখানেও অক্সিজেন নিরবচ্ছিন্ন সাপ্লাইয়ের প্রয়োজন আছে কিনা, পাশাপাশি অ্যাম্বুলেন্সের বিষয়টি খুবই জরুরি, কারণ বাসা থেকে হাসপাতালে নিয়ে আসা কিংবা হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা সেই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আপনি বলবেন। ধন্যবাদ। আমি আলমগীর সাহেবের শেষ কথাটা ধরে, সূত্রটা ধরে একটা কথা জানাতে চাই যে আমাদের ডব্লিউএইচওর কাছে আমাদের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা দেখেছি যে এই যে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যে সম্ভব হবে না, একটা মাত্রা সংক্রমণ ছড়িয়ে যায়, এটা উপলব্ধি কিন্তু পৃথিবীর অনেক দেশেই তারা করেছে। আমাদের আশেপাশেই করেছে, নেপাল করেছে, শ্রীলঙ্কা করেছে, মালদ্বীপ করেছে, ভুটান করেছে, আমাদের ভিয়েতনাম করেছে। তারা সেই জন্য যে চেষ্টাটা করেছে সেটা হলো সংক্রমণকে আমাদের রোধ করতে হবে, কারণ পৃথিবীর কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু কোভিড-19 কে অ্যাড্রেস করার ক্ষমতা রাখে না। তো আমাদের তো জানাই আছে আমরা কোভিড-19 এর যে স্থিতি, এইটার পরে সংক্রমণ এবং তারপরে যে হাসপাতালের যে প্রয়োজনগুলি আছে সেগুলি মেটানোর সামর্থ্য তো বাংলাদেশের নাই, আমরা তো জানি। সুতরাং আমাদের প্রায়োরিটি থাকা উচিত ছিল এইটাকে কিভাবে কন্টেইন করা যায়, যেটা এই আমি যাদের উদাহরণ দিলাম তারা করেছে। এখন আমি যে আপনার প্রশ্নের উত্তরে আসছি, যে দেখেন আপনি ঠিকই বলেছেন যে অ্যাম্বুলেন্সের কথা, ইমার্জেন্সির কথা। আমাদের অনেক পেশেন্টই বাসাতেই তাদের অক্সিজেনের প্রয়োজন হয়ে যাবে, রেসপিরেটরি প্রবলেম হতে পারে, এবং সেই পেশেন্টকে খুব তাড়াতাড়ি হাসপাতালে আনার জন্য, সেটা নন কোভিড হসপিটালেই হোক, সেখানে আনার জন্য অ্যাম্বুলেন্সটা লাগবে। এখন কথা হলো এই যে ট্রান্সপোর্টেশনের জন্য যেই সময়টা, এই সময়টা অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য আমাদের অ্যাম্বুলেন্সগুলি ওয়েল ইকুইপড কিনা। বাংলাদেশে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, প্রাইভেট আছে, সরকারিও আছে, কিন্তু তার কত সংখ্যক আমাদের এই অক্সিজেন সিস্টেম বা আমাদের যে এই ধরনের কোনো ক্রাইসিসে তারা এই ড্রাইভার এবং তাদের অ্যাসিস্ট্যান্ট তারা কতখানি প্রশিক্ষণ প্রাপ্ত। সুতরাং আমাদের এই ট্রান্সপোর্টের সময়ই কিন্তু আমাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য অনেক পেশেন্ট অ্যাম্বুলেন্সে এবং গাড়িতে মারা যায়, এর প্রচুর এক্সাম্পল পাবেন আপনি। এখন কথা হচ্ছে তারপরে ইমার্জেন্সিতে আসলো, ইমার্জেন্সি আসার পরে তাকে তো ইমার্জেন্সি কেয়ারটা দিতে হবে, এবং এইটাকে আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যেটাকে বলি বা ইমার্জেন্সি মেডিসিন। এই ইমার্জেন্সি মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই এনারা কিন্তু এই সমস্ত রোগীকে সত্যিকার ভাবে দেখাশোনা করার জন্য এবং তখনকার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার জন্য। দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্যি যে আমাদের দেশে এই যে আমি দুটো ডিসিপ্লিনের কথা বললাম, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, জনবল নাই, ধরতে গেলে খুবই কম। তারপরে আমি যদি বলি ইমার্জেন্সি মেডিসিন, ইটস এ নিউ ডিসিপ্লিন, আমাদের সেই লোকও নাই। তারপরে আমি যদি বলি যে মারা যাবেন কারা, বয়স্ক লোকেরা, জেরিয়াট্রিক মেডিসিন, দ্যাটস অ্যানাদার ডিসিপ্লিন, নাই। কিন্তু আমি বলছি না এগুলি এখনই কিছু করার দরকার বা প্রয়োজন, দরকার অবশ্যই প্রয়োজন, বা এটা কিন্তু
প্রস্তুতি এখন যেটা আমাদের করতে হবে সেটা হলে আমাদের নার্সদেরকে, ল্যাবরেটরি টেকনোলজিস্টদেরকে এবং আমাদের যারা ডাক্তার আছেন, বিশেষ করে জুনিয়র ডাক্তার, তাদেরকে কিন্তু এখন প্রশিক্ষিত করে গড়ে তুলতে আচ্ছা, হবে। আমরা সেইখানে ওই যে অনুষ্ঠানের শেষ অক্সিজেন প্রান্তে আমি একটু রবিদ আমিন স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমরা একটু আশার আলো আসলে দেখছি কিনা, কারণ আমরা দেখছি যে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে, সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা কমছে এবং আমাদের সংক্রমণের হার যেভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে আমরা কম দেখছি। কোনো ধরনের কোনো আশার সংবাদ আসলে আছে কিনা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আমি বলবো যে ভাইরাস কিন্তু টাইম দিচ্ছে, বুঝছেন না? আমরা মানুষরা টাইম দেওয়া ঠিক হবে না। ভাইরাস টাইম ঠিক করবে আসলে সে কোথায় গিয়ে কন্টেইন হবে, কোথায় গিয়ে শান্ত হবে। পৃথিবীর প্রত্যেকটা প্যান্ডেমিকে কিন্তু ভাইরাস কিন্তু টাইমলাইন ছিল। মানুষজন বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করেছে, কিন্তু কখনোই আসলে কিন্তু বলতে পারেনি কি হবে। যেমন 1918 সালে যখন শুরু হয় তখন কেউ কেউ বলতে পারেনি এটা 2 বছর যাবে, 3টা তার ওয়েভ থাকবে, কিন্তু ভাইরাস ঠিকই দেখিয়েছে। এবারও সেটা হবে, কিন্তু আমি বলবো যে আমাদের বাংলাদেশের জন্য কিছু আশার কথা আছে। আশার কথাগুলো আমি আলমগীর ভাইয়ের সাথে যেটা এগ্রি করি, উনি খুব সুন্দর বলেছেন। দেখেন, মৃদু অনেকগুলো রোগী আসলে আমাদেরকে বাসায় রাখতে হবে, ওদেরকে আসলে হাসপাতালে আসতে দেওয়া ঠিক হবে না। এবং আমাদের একটা লার্জ পোর্শন দেখবেন যে ইয়াং মানুষ, প্রায় 65% মতো কিন্তু আমাদের ইয়াং মানুষ। এবং এই জন্য ইয়াং পিপল যাদের অনেক ভালো ইমিউনিটি আছে তারা কিন্তু এটাকে উতরে যাবে। এই ভাইরাস কিন্তু তাদেরকে কিছু করতে পারছে না কিন্তু। এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমাদের ডেথটা কিন্তু অন্যান্য আধুনিক দেশের মতো অত বেশি হচ্ছে না, যেখানে একটা লার্জ পোর্শন দেখবেন যে ওল্ডার এজ পিপল অথবা মোর দেন 50-60 ইয়ার্স উইথ কোমরবিডিটি থাকে। এবং আমাদেরও যারা ইয়াং কোমরবিডিটি আছে তারা কিন্তু দেখেন সাফার করছে, তারা এসে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে। কিন্তু আরেকটা ইস্যু হচ্ছে এখনকার সময়ে এই পালমোনারি যে সমস্যা হচ্ছে ফুসফুসের, এটার বাইরে একটা নতুন প্যাথোফিজিওলজি বলছে যে অনেক বেশি পরিমাণ ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, এটার জন্য অনেকগুলো অর্গান ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা দেখে একটা নতুন জিনিস যেটা কত কত 1 মাস 1.5 মাস থেকে চলে আসছে, এটা কিন্তু প্রথমে কেউ বলেনি কিন্তু। তো এই জন্য আমি বলেছি দেখেন ভাইরাস স্টিল দ্য লাইন। আমি বলবো যে আমরা অ্যাডাপ্টেশন করার চেষ্টা করছি ভাইরাসের সাথে, একটা প্যান্ডেমিকের সঙ্গে কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করছি, কিছু কিছু জিনিস আমরা শিখছি ক্রমাগত, এবং শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করছি। ধীরে 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 হয়তো আমরা এটাকে ট্যাকেল করার জন্য চেষ্টা করবো, কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই ভাইরাস দীর্ঘদিন থাকতে পারে, এটার সঙ্গে চলে আমরা কিভাবে আমাদের জীবন যাত্রা করব, কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে জয়লাভ করব, সেটা কিন্তু আস্তে আস্তে হবে। সো কিছু খুশির খবর আমি কিন্তু বলতে আছি অবশ্যই সামনে আছে। আমি ডাক্তার আলমগীরের কাছেও আসলে জানতে চাইবো যে আপনার কাছে এর বাইরে আসলে নতুন কোনো আশার বাণী আছে কিনা, আমরা আসলে কোনো ধরনের কোনো সুবিধা পাচ্ছি কিনা যে কারণে আমরা সংক্রমণের হার বাড়ছে কিন্তু যে হারে আসলে ব্যাপকভাবে অন্যান্য দেশে দেখেছি সেই ট্রেন্ডটা আমরা আসলে এখনো দেখছি না। আপনি বলবেন। না, এটা একটা কারণ রোবেদ ঠিকই বলেছে যে আমাদের ইয়াং পপুলেশন অনেক বেশি। আমাদের 21 থেকে 50 বছর যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম পপুলেশন আমাদের এই এজ গ্রুপের। আমাদের দেশে পশ্চিমা দেশের মতো অনেক ওল্ড হোম নেই। আপনি দেখেন গ্রেট ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে কিন্তু ওল্ড হোম গুলাতে, এবং নিউ ইয়র্কে যেটা হয়েছে সেই ওল্ড হোম গুলাতে। এখন এটা একটা কারণ। আর আমাদের দেশে যেটা হলো যে আমরা ভাইরাস নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু সারা পৃথিবীতে আমি 16,000 ভাইরাসের সিকোয়েন্স আজকে সকালবেলা লেখাপড়া করছিলাম, যে তেমন কোনো আসলে পরিবর্তন হয়নি। মানে আমরা কেউ বলি এটা চায়নার ভাইরাস, কেউ বলি ইতালির ভাইরাস, এটা কেউ নিউ ইয়র্কে এরকম ভাবে এরকম হয়েছে, তেমন কোনো ভিরুলেন্স কিন্তু তেমন কোনো চেঞ্জ হয় না। যে কোনো কারণেই হোক সাউথ ইস্ট এশিয়াতেই কিন্তু তুলনামূলকভাবে সংক্রমণ কম, এবং সেটা হলো যে আমাদের জন্য আসার কথা। আর কিন্তু আরেকটা দুরাশার কথা আজকাল যেটা শুনি, এরকম প্যান্ডেমিক যদি আগের ইতিহাসগুলো পড়ি, যেহেতু আমি ইনফ্লুয়েঞ্জার ছাত্র মূলত, রোবেদরা জানে, সো সারা পৃথিবীতে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকের আগের যে ইতিহাসগুলো আমরা দেখি সেখানে আমরা দেখছি যে এটা 3 থেকে 6 মাস, 9 মাস, 1 বছর, কোথাও কোথাও 2 বছর। কিন্তু এখন সিডিসি সহ বিভিন্ন প্রেডিকশন যারা করছে বা জন হপকিন্সের যতগুলো মডেলিং দেখছি, মানে সবাই মোটামুটি 2 বছর এটাকে নিয়ে রাখছে। এটা হলো আমাদের জন্য একটু ভয়ের খবর, আসলে আসার খবরের চেয়ে ভয়ের খবর। 2 বছর যদি একটা এরকম একটা প্যান্ডেমিক নিয়ে চলতে হয়, একটা সময় হবে হবে যে এপিডেমিক পিক উঠবে, কমবে, কিন্তু একটা জেনারেল মানে ইনফেকশন চলতেই থাকবে সাধারণ মানুষের ভিতর। অর্থাৎ জীবনযাপনেই পরিবর্তন। আমি যে আজকে মাস্ক পরে আগামী 3 মাস শুধু মাস্ক পরবো ব্যাপারটা না, ব্যাপারটা আগামী 2 বছর যাবত আমাকে মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে। আমার যে হ্যান্ড হাইজিনটা এখন আমরা শিখাচ্ছি, সবাইকে বলছি, আমরা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করছি, সেটা হয়তো আগামী 2 বছর এটাই আমাদের জীবনের অংশ করে দিতে হবে।
কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের থাকতে হবে। আরো একটা জিনিস যে আজকাল আমরা বিভিন্ন ধরনের টেলিফোন পাচ্ছি, সেটা হচ্ছে যে ঘরে বসে বসে থাকতে অনেক ধরনের মানসিক যন্ত্রণা হচ্ছে অনেকের, বিভিন্ন ধরনের কাজ করা মানুষ ঘরে বসে আছে, তো কিন্তু এটাকে রিক্রিয়েশন হিসেবে নিতে হবে, কারণ পৃথিবীর বহু দেশে সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হচ্ছে। এবং বাস্তবতা হলো যে আমি কিন্তু জীবন বাঁচানোর জন্যই কিন্তু ঘরে বসে আছি। আমি যদি বাইরে যাই আমার জীবনই থাকবে না, সেখানে রিক্রিয়েশন বা অন্য কিছুর কথা, আমার বহির্গমন, আমার আড্ডা, সেগুলি আসবে কোত্থেকে। তো এই জন্য আমার তরুণ সমাজের প্রতি শেষ অনুরোধ, সম্ভবত এটাই শেষ আমার বক্তব্য, যে আমি যত মানুষ দেখি ঘরের বাইরে, এদের অধিকাংশই তরুণ, এবং এদের সাথে যখন আমরা কথা বলি, বিভিন্ন সোর্সে কথা বলি, তখন কেন বাইরে, যে কোনো প্রয়োজন ছাড়া অত্যাবশ্যকীয় কাজে মানুষ বের হবে, তার প্রয়োজন সে বের হবে। আমরা তো প্রতিদিনে বের হতে হচ্ছে আমাদেরকে, কিন্তু এই তরুণ সমাজ যে আর ঘরে বসে থাকতে ভালো লাগে না, ভালো লাগার জন্য কিন্তু ঘরে বসে থাকার জন্য আমরা অনুরোধ করিনি, কারণ আমরা অনুরোধ করেছি ভালো লাগবে না আমরা সবাই জানি, সারাদিন কারো ঘরে বসে থাকতে পারি, কিন্তু এই সময়টা ভালো লাগার জন্য, বসে থাকার জন্য আমরা অনুরোধ করি না। আমরা অনুরোধ করি যে আপনি যদি সংক্রমণ মুক্ত থাকেন, আপনার পরিবার থাকবে, আপনার পরিবার থাকলে আমার সমাজ সংক্রমণ মুক্ত হবে। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। আপনাদের তিনজনকেই খুব চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং দর্শক, আপনাদেরও বলছি দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের লকডাউন শিথিল করা হলেও আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। আমরা চাইব সব ধরনের অর্থনীতির চাকা সচল করার জন্য সব ধরনের মাধ্যম আমাদের খুলে দেওয়া হলেও আমরা চেষ্টা করব কিভাবে সংক্রমণ এড়ানো যায় এবং বাংলাদেশকে সুস্থ এবং ঝুঁকি মুক্ত রাখা যায়। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সম্পাদকীয়তে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।